গুড ইভিনিং। জেকে টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো, সবাই শুনতে পাচ্ছি আমরা? হ্যাঁ, যেটা হচ্ছে আজ আমাদের ক্লাস 12-এ মূল আলোচ্য বিষয় হচ্ছে পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যায় 6 ভারতের বৈদেশিক নীতি। আমরা প্রথমে জানবো যে বৈদেশিক নীতিটা আসলে কি। না, ভারত একটা দেশ, সেই ভারতে অর্থাৎ এই দেশটার কিছু নীতি আছে, যেই নীতিগুলো কারা পরিচালনা করে এবং এটার কি কাজ, ফর্মুলা কি বা এর ফাংশন কি। মূলত ভারতে যে নীতিগুলো চালু করেছে সেটা কিন্তু আমাদের যারা মন্ত্রী রয়েছে সেই মন্ত্রী দ্বারা এটা কিন্তু বলবৎ হয়। তো এটা মূলত কিসের জন্য কাজ করে, না আমাদের যে অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করা, যেমন রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, যে কোনো ভারত দেশ ছাড়া যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে গেলে এই নীতিগুলোকে আমরা বাস্তবায়িত বা নীতিগুলোকে আমরা পরিচালিত করে থাকি। তো সেই নীতিগুলোর মধ্যেই আমাদের ভারতবর্ষ দেশের মধ্যে এই নীতিগুলোকে পরিচালনা করার জন্য নানা রকম লোকজন রয়েছে। যেমন ভারতের পররাষ্ট্র নীতি, বিভিন্ন উপাদান, অর্থাৎ এই যে রাজনৈতিক চিন্তাধারা বা মতভেদ যে তৈরি করে, তারা কিন্তু আমাদের মতোই আমাদের দেশেরই নেতা। এই নেতৃত্ব দান যারা করে তারা কিন্তু এই নীতিগুলো আমাদের সংবিধান কর্তৃক বলবৎ হয় এবং সেই সংবিধান যে সমস্ত নীতিগুলো বলবৎ করে সেগুলো কিন্তু আমাদের বাস্তবায়িত করে। যে কোনো ক্ষেত্রে কূটনৈতিক হতে পারে, সামরিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, এই সমস্ত নীতিগুলো কিন্তু কাজ করে থাকে। এই পররাষ্ট্র নীতি বলতে কি বোঝায়, না আমাদের দেশের সাথে অন্যান্য দেশের সে ব্যবসা বাণিজ্যই হোক না কেন, যুদ্ধ বিগ্রহ হোক না কেন, সামরিক হোক না কেন, সাংস্কৃতিক হোক না কেন, যে কোনো রাষ্ট্রের উদ্দেশ্যে যে নীতি বাস্তবায়িত করা হয় সেটাকেই আমরা পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতির হিসাবে আমরা ধরতে পারি। তো এখানে কয়েকজন অভিমত দিয়েছে, তাদের মধ্যে আমরা সবাই যেহেতু দেখতে পাচ্ছি বোর্ডটাতে, তো সেখানে আমরা বোর্ডে 1 নম্বরে দেখো যে নামটা আছে, যার নাম হচ্ছে স্লেইচার। এই স্লেইচার প্রথমেই অভিমত দেয় যে পররাষ্ট্রনীতি বলতে বোঝায় বাহ্যিক পরিবেশ তথা রাজনীতি, যেখানে বাণিজ্য, সমাজ, সামরিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয় সম্পর্কে একটি রাষ্ট্রের উদ্দেশ্যে সেই পরিকল্পনা করা বা সেই পরিকল্পনাকে কার্যকলাপ করা, মানে মানে বাস্তবায়িত করা, সেটাকে আরো বেশি যাতে কার্যকর হয় সেই চিন্তা ভাবনা তৈরি করা। এটা কিন্তু পুরোপুরিভাবে ভারত সরকার এবং ভারত সরকারের যারা মন্ত্রী মহলের লোক রয়েছে তারা কিন্তু এই নীতিটাকে বাস্তবায়িত করে এবং পররাষ্ট্র নীতির জন্য এই সমস্ত যে কারণগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবায়িত করা হয়। তাহলে বৈদেশিক নীতি মূলত হচ্ছে ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক, রাজনীতি, এই সমস্ত জিনিসগুলোর উপরে কিন্তু কাজ করে থাকে। তো মূলত আরো কিছু জন বলেছে, যাদের মধ্যে যাদেরকে আমরা রাজনীতিবিদ বলতে পারি। তো রাজনীতিবিদের মধ্যেই যেমন নিকোলা, দ্বিতীয় নম্বরে হচ্ছে নিকোলা হার্টম্যান, বলছে বিদেশি নীতি হলো একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রগুলি তার জাতীয় স্বার্থকে অন্যান্য দেশের পরিপ্রেক্ষিতে সামঞ্জস্য বিধান করে চলে। মানে কি, আমাদের ভারতবর্ষ দেশের সাথে, যেমন পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কখনোই আমরা ভাবি যে ভালো নেই, কিন্তু যদি অন্য দিক থেকে দেখতে যাই যে ভারতের সাথে পাকিস্তানের কি এমন লেনদেন হয়, তাহলে ভারতের সাথে পাকিস্তানের একটা লেনদেন হয় যেটা হচ্ছে ভারত পাকিস্তানকে চিনি পাঠায় আর পাকিস্তান ভারতবর্ষকে তুলা পাঠায়। এইরকম একটা মানে কমিউনিকেশন, আদান প্রদান কিন্তু থাকে। তাদের যে নীতি, যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রগুলি তাদের জাতীয় স্বার্থ মানে নিজের নিজের স্বার্থ সম্পূর্ণ করার জন্য, যেমন ধর আমাদের দেশের তুলাটা অতটা ভালো উন্নত নয়, তাহলে ভালো তুলা পেতে গেলে আমাকে পাকিস্তান নিতে হবে, পাকিস্তান থেকে নিতে হতে পারে, না হলে মিশর থেকে নিতে হতে পারে। তাহলে মিশরের সাথে আমার লেনদেন করার জন্য আমাকে নীতিগুলোকে ঠিক করে রাখতে হবে যে যদি আমাকে মিশর হয়তো তুলা দেয়, তাহলে আমার দেশে যে উৎপাদন বা উৎপাদিত পণ্য সেটা কিন্তু আমরা
মিশরকে দিতে পারবো। হয়তো মিশরের যদি চাহিদা থাকে হয়তো ধানের, তাহলে আমরা ওর কাছ থেকে তুলে নেবো, আমরা ধান দেবো। এই যে জিনিসগুলো, এই নীতিগুলো, এগুলো কিন্তু পুরোপুরিভাবে রাজনৈতিক এবং দেশের নিজের স্বার্থকে রক্ষা করার উদ্দেশ্যে এই নীতিগুলোকে বাস্তবায়িত করা হয়। তো সেই জন্য আমাদের নিজের সামঞ্জস্য বিধান করতে হবে। একটা দেশের সাথে আরেকটা দেশের সামঞ্জস্য বিধান যদি না করতে পারি, তাহলে কিন্তু সেই নীতিগুলো বাস্তবায়িত করা খুবই অসম্ভব হয়ে পড়ে। তো সেই জন্য নিকোলাস হার্টম্যান বলছে বিদেশ নীতি হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রগুলো তাদের জাতীয় স্বার্থকে অন্য দেশের পরিপ্রেক্ষিতে সামঞ্জস্য বিধান করে চলে। নেক্সট বলছে জোসেফ ফ্রাঙ্কেল বলছে যে পররাষ্ট্র নীতি বলতে সেই সব ক্রিয়াকলাপ, ফ্রাঙ্কেল বলছে সেই সব ক্রিয়াকলাপ সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত সমূহকে বোঝায় যা একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে জড়িত থাকে। আমি আগেই বললাম যে একটা রাষ্ট্রকে আরেকটা রাষ্ট্রের সাথে, অর্থাৎ একটা দেশকে আরেকটা দেশের সাথে যখন নিজের স্বার্থ উদ্দেশ্যে পরস্পরের সাথে সুসম্পর্ক স্থাপিত হয়, তখন সেটাকে বলা হয় আমরা বিদেশ নীতি। যেমন হচ্ছে ভারতের সাথে আমরা যদি একটা দেখি উদাহরণ হিসাবে, যদি আমরা দেখি ভারতের সাথে রাশিয়ার কিন্তু সুসম্পর্ক এখন ভালো, তাহলে রাশিয়ার সাথে এই বিদেশ নীতিটা ভালো, ভারতের সাথে রাশিয়ার বিদেশ নীতিটা খুব ভালো, আমরা এটা বলতে পারি। আবার যদি ভারতের সাথে চীনের সুসম্পর্ক ভালো হয়, তাহলে ভারতের সাথে চীনের একটা সুসম্পর্ক ভালো বিদেশ নীতির ক্ষেত্রে, এগুলোও কিন্তু আমরা বলতে পারি। মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যদি সম্পর্ক ভালো হয় বা সুসম্পর্ক থাকে, বা তাদের মধ্যে একটা ব্যবসা বাণিজ্যের দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে তাদের যদি সাথে একটা সম্পর্ক ভালো গড়ে ওঠে, তখন সেটাকে আমরা বলি বিদেশ নীতি। ঠিক আছে, বিদেশিদের সাথে অর্থাৎ আমাদের দেশ ছেড়ে অন্য দেশের সাথে যখন আমাদের ভালো সম্পর্ক গড়ে উঠবে, তখন সেই সম্পর্ক আমাদের নিজেদের স্বার্থে হোক, দেশের জাতীয় স্বার্থে হোক, সেগুলোকে আমরা বিদেশ নীতি বলতে পারি। আমরা বুঝতে পারলাম? জয়শ্রী, রিয়া, হ্যাঁ, এবারে দেখি আমরা ভারতের এই যে একটা আমাদের মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে, যে ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন উপাদান, কি কি উপাদান আমাদের রয়েছে। যেমন বিশ্বায়ন, মানে একটা দেশকে শুধু নয়, গোটা বিশ্বের যত পৃথিবীতে যত দেশ আছে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করা হচ্ছে, সেটাকে বলে বিশ্বায়ন, যেটাকে আমরা এই যে লাল বর্ডার করছি। ভৌগোলিক অবস্থান, কোন দেশের সাথে কোন জায়গার আমাদের মিল তৈরি করব, সেই ভৌগোলিক অবস্থানটাকেও নির্ধারণ করতে হয় এই আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। অর্থনৈতিক প্রেক্ষাপট, আমার কি লাভ আছে, আমার কি আয় উপার্জন হবে, দেশের স্বার্থে কি আয় উপার্জন হবে, উপার্জিত হতে পারে, সেটাও কিন্তু অর্থনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে পারে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশের সম্পদ অন্যান্য দেশের সাথে যে আমরা রপ্তানি করব, অন্য দেশের প্রাকৃতিক সম্পদটাকে আমাদের দেশেও আমদানি করব, সেই প্রাকৃতিক সম্পদকেও এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে। তাছাড়া হচ্ছে রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক ঐতিহ্য বলতে বহুদিনের সুসম্পর্ক, অর্থাৎ আমরা সবসময় বলি যে পাকিস্তানের সাথে ভারতের সুসম্পর্ক নাই, কিন্তু এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে রাজনৈতিক ঐতিহ্য কতটা তাৎপর্যপূর্ণ, বা ওই দেশের সাথে আসল সুসম্পর্কটা আমাদের কিসের জন্য গড়ে উঠেছে। শুধু ওটাই নয়, আতঙ্কবাদী মাওবাদী নয়, হয়তো একটা এগুলোকে বলা হবে চুক্তি, ঠিক আছে, জল চুক্তি যেমন হয়, বা অন্যান্য যে চুক্তিগুলো সন্ধি বা স্বাক্ষর হয়, সেগুলোকে কিন্তু এই রাজনৈতিক ঐতিহ্যের জন্যই করা হয়। তাছাড়া যে রাজনৈতিক প্রতিষ্ঠান বা ব্যবস্থা, যে সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যবস্থার দিক থেকে আমাদের কতটা কার্যকরী করতে পারছি, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরো ভালো বা সুদৃঢ় কিভাবে করা যাবে, বা সমাজের কি উন্নতি ঘটবে, যেটা সামাজিক প্রেক্ষাপট, আমাদের দেশের সাথে সাথে আমাদের সমাজের কি কি উন্নতি ঘটতে পারে। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক থাকে, যেমন ইউএসএ, যেটাকে আমরা বলছি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা কি করছে, আমাদের দেশের সাথে একটা কূটনৈতিক চাল চালিয়ে দিচ্ছে। আমেরিকা কি করছে, ভারতের সাথে একটা কূটনৈতিক চাল চালিয়ে দিচ্ছে। ভারতের সাথে, ভারতকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করছে, বা ডলারের দামটা ভারতের সাথে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। কারণটা কি, এই ঠান্ডা যুদ্ধ চালাচ্ছে, মানে অন্যান্য জিনিসগুলো, ইলেকট্রনিক্স গুডস বা টেকনোলজি বা প্রযুক্তিগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের প্রভাব। ঠান্ডা যুদ্ধ মানে কি, মস্তিষ্কটাকে ঠান্ডা রেখে কায়দা করে, অর্থাৎ বুদ্ধি করে যখন তোকে প্রভাবিত করবে, এই ঠান্ডা যুদ্ধের প্রভাবটাও কিন্তু একটা বিরাট বড় কাজ করে আমাদের ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে।
আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থা, যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, যেমন আন্তর্জাতিক সংস্থার মধ্যে যেমন WHO, গোটা পৃথিবীব্যাপী এটা কিন্তু চল আছে, এমনকি ইউনেস্কো, এমনকি তারপরে আমাদের সার্ক, নাম শুনে থাকবি সার্ক, যে আমাদের 7টা 8টা দেশ, তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য আমাদের পশ্চিমীয় এই আমাদের যে ভারতের সংলগ্ন যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, মানে নেপাল, এই সমস্ত দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করা, সেটাও কিন্তু বিদেশ নীতির একটা সব থেকে বড় জায়গা। অর্থাৎ আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থাগুলো কিন্তু একটা বিরাট বড় কাজ করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ কোনগুলোকে বলে? হয়তো মাওবাদী, আতঙ্কবাদী, এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো যাতে দুজনের মেলবন্ধনে তৈরি হয় সেটাও কিন্তু অনেক সময় লক্ষ্য করে। তো এগুলো আমাদের লক্ষ্য করে ঠান্ডা যুদ্ধের প্রভাবে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন উপাদান সমূহগুলোর মধ্যে এগুলো কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে। ভারতের বৈদেশিক মূলনীতির কি কি বৈশিষ্ট্য আছে? যেমন পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতিটা কি না? পঞ্চশীল নীতি হচ্ছে মূলত 5টা সেখানে নীতি থাকবে, নিয়ম থাকবে, সেগুলোকে বলছে পঞ্চশীল নীতি। জোট নিরপেক্ষ, মানে কারো পক্ষপাতিত্ব না করে দেশের স্বার্থে বা রাজ্যের স্বার্থে বা দেশের মানে জাতীয় স্বার্থে এটাকে নীতিগুলোকে অনুসরণ করা, যাতে কোনো রকম ভাবে কারো উপরে জোরপূর্বক বা কোনো রকম ভাবে কারো উপর ভ্রান্তিমূলক বা ত্রুটিমূলক কোনো কিছু কাজ যাতে না হয়। এটা হচ্ছে পঞ্চশীল নীতি এবং জোট নিরপেক্ষ নীতি। বর্ণ বিদ্বেষের বিরোধিতা দূর করা, যেমন হচ্ছে কোন রকম কোন নীতির ক্ষেত্রে বর্ণ বিদ্বেষ রাখা চলবে না। বর্ণ বিদ্বেষ মানে হয়তো তুই হয়তো গরিব দুঃখী বা তোদের জাতিগুলো দেশের জাতি হয়তো নিম্নবিত্ত, তো সেই সমস্ত দেশগুলোকে যাতে হীনমন্যতায় না ভোগে বা তার দিকে বিরোধিতা না করা হয় সেটার দিকে লক্ষ্য রাখা। ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে বর্ণ বিদ্বেষের বিরোধিতা না করা। আর হচ্ছে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো তার সাথে সুসম্পর্ক স্থাপন করা, যেমন আমাদের ভারত, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলো রয়েছে সেগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করা। শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা এবং যুদ্ধকে পরিহার করা, যাতে যে কোনো রকমের যুদ্ধ হলে পরে সেটাকে যাতে খুব সহজে, অতি সহজে বুদ্ধি লাগিয়ে পরে সেটাকে মোকাবিলা করা যায়, কোনো রকম কারো উপর জোরপূর্বক কোনো কিছু না করা হয়, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে সামরিক হস্তক্ষেপ এবং আগ্রাসনের বিরোধিতা। আগ্রাসনের বিরোধিতা করা মানে সামরিক হস্তক্ষেপ মানে কোনো দেশে হয়তো তার কাছে পারমাণবিক বোমা নাই, এবারে কোনো কোনো দেশের কাছে পারমাণবিক বোমা আছে, যেমন ভারতের কাছে পারমাণবিক বোমা আছে, পারমাণবিক বোম আছে, কিন্তু ধরে নে তো নেপাল বা ভুটানের কাছে পারমাণবিক বোম নাই, তাহলে তার যে সামরিক বিভাগ সেটার উপরে জোরপূর্বক যাতে কেউ না কেড়ে নিতে পারে, সেটা কিন্তু এই বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য। আগ্রাসনের বিরোধিতা করা, কেউ হয়তো কোনো দেশের হয়তো কমজোর আছে বা তার কাছে হয়তো সামরিক বলটা অতটা গুরুত্বপূর্ণ নয়, খুব মানে দুর্বল প্রকৃতির, তার উপরে যাতে কোনো রকম ভাবে আগ্রাসন না হয়, তার কাছ থেকে যাতে জোরপূর্বক কেড়ে নেওয়া না হয় সমস্ত কিছু। নিরস্ত্রীকরণ মানে কোন রকম ভাবে তাদের উপর জোরপূর্বক বা যাতে শান্তি বজায় রেখে সেই সমস্ত জিনিসগুলোকে করা হয়। নেবারহুড ফার্স্ট পলিসি, যে সমস্ত নীতিগুলো তোমার বাস্তবায়িত করতে হবে তার মধ্যে একটা পলিসি থাকবে বা নীতি থাকবে যেটাকে তোমাকে পালন করে চলতে হবে। আন্তর্জাতিক সংগঠন ও আঞ্চলিক সংগঠনে ভারতের সদর্থক ভূমিকা, যে কোনো আন্তর্জাতিক সংগঠনের সাথে যখনই এই বিদেশ নীতি যুক্ত হবে তখন কিন্তু সেটাকে সব সময় হ্যাঁ বাচক বা যাতে তুমি সম্মত হও সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা একটা দেখি এখানে বলছে যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক একটা বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে, যেমন রাজনীতির সম্পর্ক, মানে পলিটিক্যাল যে নিয়মগুলো রয়েছে সেটার উপর কেমন প্রভাব রয়েছে ভারতের সাথে শ্রীলঙ্কা সেটাকে লক্ষ্য করা হয়। আমরা জানি যে শ্রীলঙ্কা হচ্ছে মশলা উৎপাদনে খুব ভালো, মানে একে বলা হয় গোলমরিচের দ্বীপ, এবং গোলমরিচ খুব ভালো পাওয়া যায় এই শ্রীলঙ্কাতে, এবং শ্রীলঙ্কা থেকে গোলমরিচটা খুব আমদানি করা হয় ভারতে। সেই জন্য এদের সাথে রাজনৈতিক সম্পর্ক তৈরি করে রেখেছে, কারণ আমার যে চাহিদাগুলো থাকবে তাতে ভারত যেন শ্রীলঙ্কার কাছ থেকে পায় বা শ্রীলঙ্কাও যেন ভারতের কাছ থেকে খুব সহজে বা অতি সহজে পেতে পারে।
সেই রাজনৈতিক সম্পর্কটাকে ঠিক রাখা। বাণিজ্য বা অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যের দিক থেকেও আমার যে বাণিজ্যটা করছি, আমি যে রপ্তানিটা করছি, সেটা থেকে একটা আয় উপার্জন হচ্ছে দেশের, সেই বলতে পারিস আয়টা দেশের স্বার্থে কাজে লাগছে, অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে, মানে টাকার পরিমাণ বাড়ছে, টাকার যে গ্রোথ রেট সেটাও বেড়ে চলছে। সাংস্কৃতিক সহযোগিতা এবং যে সাংস্কৃতিক দিকগুলো রয়েছে সেই সাংস্কৃতিক দিকগুলোকে লক্ষ্য রাখা, প্রতিরক্ষা সহযোগিতা করা। প্রতিরক্ষা বলতে আমাদের যে শাসন বিভাগ বা প্রশাসনিক বিভাগ বা সামরিক বিভাগগুলো রয়েছে সেদিকে লক্ষ্য রাখা, যাতে প্রতিরক্ষা বিভাগে মানে আমাদের দেশের জন্য যেন আমি রক্ষা করতে পারি, আমাদের দেশের কোন রকম ভাবে কেউ যদি বাইরের বা বহিঃশত্রু আক্রমণ ঘটায় সেই প্রতিরক্ষামূলক সহযোগিতা যেন করতে পারে। এবং দু দেশের মধ্যে এই বৈদেশিক নীতি এটাকেই হচ্ছে মূল লক্ষ্য রাখতে হয়। নেক্সট আমাদের কি বলছে আমরা দেখি, নেক্সট পেজে কি বলছে। এখানে বলছে আমাদের যে ভারত ও শ্রীলঙ্কার কিছু দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি। এটা কেন হয় জানেন? ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়েছিল 1966 সালে। কেন করা হয়েছিল না, এটা না, এই ভারতের বৈদেশিক নীতিতে ভারত ও শ্রীলঙ্কার একটা দ্বিপাক্ষিক চুক্তি, মানে দুপক্ষের যে চুক্তি হবে কিছু বোঝাপড়া, তখন কিন্তু 1966 খ্রিস্টাব্দে এই বাণিজ্য চুক্তিটা করা হয়েছিল। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়। দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধিতে সংরক্ষণ চুক্তি হয় 1957। ভারত ও শ্রীলঙ্কার একটা মুক্ত বাণিজ্য চুক্তি। মুক্ত বাণিজ্য চুক্তি মানে যে কেউ সেই বাণিজ্য, মানে ভারতের দেশের কোনো মানুষ বা শ্রীলঙ্কার কোনো মানুষ যাতে অতি সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই চুক্তিটাকে বলা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। এটাকে একটা শর্ট ফর্মে বলা হয় ISFTA, যেটা 1998 খ্রিস্টাব্দে হয়। 1997 খ্রিস্টাব্দে হয় সংরক্ষণ চুক্তি, মানে বিনিয়োগ বৃদ্ধি ও সংরক্ষণ। মানে তুই যেটা বিনিয়োগ করছিস, কোনো কিছু জন্য তুই হয়তো রপ্তানি করছিস বা আমদানি করছিস, সেই বিনিয়োগ চুক্তিটা যাতে সংরক্ষিত হয়, কোন রকম কেউ জোরপূর্বক তোমার উপর বলবৎ করতে না পারে, সেই নিয়মগুলো তৈরি করা। ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি, যেটা 2003 সালে করা হয়। এটা 2003 সালে অংশীদারিত্ব চুক্তি করা হয়। ভারত শ্রীলঙ্কার মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে এই চুক্তির মধ্যে, যেমন কচ্ছিভূত দ্বীপের মালিকানাকে কেন্দ্র করে উভয় সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। কচ্ছিভূত দ্বীপের মালিকানাকে কেন্দ্র করে, মানে ওই দ্বীপের সংলগ্নবর্তী এলাকাগুলোতে কিছু জায়গায় কিছু মালিকানার লোকেরা হয়তো প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বা হয়তো আমরা অনেক সময় দেখি না যে কোনো শহর বা নগরে হয়তো তোর একটা ঘরের সামনে কেউ দোকান করে দিল, বা তোর কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও ওই ঠেলাওয়ালাকে বা যে ব্যবসা করছে তাকে আমি বন্ধ করছি, প্রতিবন্ধ করছি বা বন্ধ রাখার চেষ্টা করছি, তখন এই সমস্যাটা হচ্ছে মালিকানার পক্ষে, মানে যার জমি সে কিন্তু সেটার প্রতি দায়বদ্ধ করছে, মানে তাকে দায়বদ্ধ করছে বলতে তোমাকে হয় এখান থেকে ব্যবসা ছেড়ে চলে যেতে হবে, না হলে আমাকে টাকা দিতে হবে। এইরকম একটা জটিলতা হচ্ছিল সেই সময়। কক প্রণালী আমরা জানি ভারতবর্ষের শ্রীলঙ্কার মাঝখানে একটা আছে। মান্নার উপসাগরে মৎস্যজীবীদের অবৈধ অনুপ্রবেশ, অনেকে কি করতো, মান্নার উপসাগরে কারো হয়তো কাগজপত্র নাই মৎস্য শিকার করার জন্য, তা সত্ত্বেও কিন্তু অনেক সময় সেখানে ঢুকে যেত। এগুলো কিন্তু একটা দেশের জন্য খুবই খারাপ জিনিস। এই অনুপ্রবেশটাই হয়তো পরবর্তী ক্ষেত্রে আতঙ্কবাদী বা মাওবাদী তো দেশের উপর যে কোনো রকম ভাবেই হানা করতে পারে, সেই জন্য এদের জন্য অনেক সমস্যা দেখা গেছিল। ভারতের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীনের সঙ্গে শ্রীলঙ্কার ঘনিষ্ঠ সম্পর্ক, এই সময় একটা সব থেকে বড় সমস্যা ছিল যে দ্বিপাক্ষিক চুক্তিটা ভারতের সাথে শ্রীলঙ্কার হয়েছিল ঠিকই, কিন্তু চীন এর সাথে শ্রীলঙ্কারও কিন্তু একটা ভালো সুসম্পর্ক হয়েছিল, অর্থাৎ চীনের ভালো বন্ধু হচ্ছে শ্রীলঙ্কা। এবারে শ্রীলঙ্কার সাথে ভারতের যে চুক্তিগুলো হয়েছে সেটা যদি চীনকে জানায়, তাহলে চীন কিন্তু সেখানে একটা সমস্যার সৃষ্টি করবে ভারতের ক্ষেত্রে। চীন কিন্তু বরাবরই চায় না যে ভারত ভালোভাবে থাকুক। নেক্সট হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতায় সামরিক মহড়া বা মিত্র শক্তি। এরা সামরিক মহড়া বলতে যে কোনো দেখবি জেট প্লেন বা নতুন কোনো কিছু একটা উদ্ভাবন হলো, সেই সামরিক মহড়া সেই সময় হয়েছিল। না, মিত্র শক্তির দ্বারাই এই প্রতিরক্ষা যে কোনো
জেট প্লেন তৈরি হোক বা যে কোনো বোমারু বিমান তৈরি হোক, সেটা কিন্তু একটা মহড়া করা হয়। মহড়া কি মানে সেটা কতটা উপযুক্ত হয়েছে বা সেটা কতটা আমার পরবর্তী ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগতে পারে, সেই মহড়া গুলো কিন্তু করা হয়। মিত্র শক্তি এটা সেই সময় তৈরি হয়েছিল 2012 সালে। অসামরিক পরমাণু সহযোগিতা করা হয়েছিল, অসামরিক কোনোরকম ভাবে সামরিক ভাবে হয় নাই, অসামরিক ভাবে হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। এবং শ্রীলঙ্কা ভারতের মধ্যে নৌ অনুশীলন হয়েছিল, মানে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে নৌ অনুশীলন হয় 2005 খ্রিস্টাব্দে। এই যে প্রতিরক্ষা সহযোগিতা শ্রীলঙ্কা এবং ভারত দুজনে মিলে কিন্তু করেছিল। আর আরেকটা হয়েছিল যেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত হওয়া প্রধান যুদ্ধ সমূহ, যেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। মানে ভারতবর্ষের বুকে অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসের পাতায় সব থেকে কালো একটা শিরোনাম হিসাবে তুলে ধরা হয় কাশ্মীর সমস্যাটাকে। কাশ্মীর সমস্যা একটা বিরাট সমস্যা বা একটা বড় সমস্যায় পরিণত হয়েছিল। দেখি আমরা আমরা সবাই ইতিহাস পড়েছি তো নাকি রে? অমিত, জয়শ্রী, কাবেরী, প্রিয়ঙ্কা, রঞ্জিত, রিয়া, তামান্না। তাহলে কাশ্মীর সমস্যা আমরা 9-10 একবার পড়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট ছিল। কাশ্মীর সমস্যাটা কি তোরা জানিস কি? কাশ্মীর সমস্যা মূলত কি? কাশ্মীর সমস্যা কি আমরা জানি? কাশ্মীর সমস্যা কি হয়েছিল না, কাশ্মীর সমস্যা 1947 সালে ভারত পাকিস্তানের প্রথম যখন যুদ্ধ হয়, ভারত এবং পাকিস্তানকে দুটো খণ্ডে বিভক্ত করে দেয় আমাদের ভারত পিতা মহাত্মা গান্ধী, আর পাকিস্তানের ভারত পিতা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। 1947 খ্রিস্টাব্দেই ভারত পাকিস্তানকে দুটো দেশকে বিভক্ত করে দেয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সেটার ফায়দা নিয়েছিল। এবং আলী জিন্নাহ তখন কি করে না, অনেক অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ পাকিস্তানের কিছু লোক ভারতবর্ষে ঢুকে পড়ে এবং কাশ্মীরকে তারা অধিগ্রহণ করার চেষ্টা করে। এবং কখনোই চাইতো না যে ভারতের যে কাশ্মীর রয়েছে, যেটাকে আমরা ভূস্বর্গ বলছি, ওটাকে কখনোই ভারতবর্ষের সাথে এক করতে চাইছিল না। পরে কি করে এরা ভারতবর্ষকে এরা নিজেরা জোরপূর্বক, অর্থাৎ তাদের সাথে চুক্তি হয় এবং তাদের কাছ থেকে জোরপূর্বক অর্থাৎ যুদ্ধ করে সেখান থেকে কেড়ে নেওয়া হয় এবং কাশ্মীর সমস্যাটাকে নিয়ে ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ হয়। ওই জন্য দেখবি এই জায়গাতে এই কাশ্মীর এবং ভারতের মধ্যে আমরা একটা যদি ছবিটাকে দেখি, এই যে জায়গাটা রয়েছে, যেটা আমরা এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে কিন্তু পাকিস্তানের লোকেরা পাকিস্তান এই পাকিস্তানের লোকেরা পুরোপুরি ভাবে এই ভারতের মধ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। এবার অনুপ্রবেশ করলে কি হবে, এইখানে একটা জিরো লাইন আছে, জিরো লাইন, ঠিক আছে, এটাকে জিরো লাইন বলা হয়। এই জিরো লাইনে কি হয় না, ভারতের কিছু অংশ এবং পাকিস্তানের কিছু মাঝখানের একটা ফাঁকা জায়গা থেকে গেছে, যেটাকে বলা হয় পিওকে। ঠিক আছে, এই পিওকেটা কি না, এই পাকিস্তান এবং কাশ্মীরের মাঝখানে একটা জায়গা, যেটা কিন্তু ভারতবর্ষের বটে, অর্থাৎ ভারতের অধিগ্রহণের একটা জায়গা। কিন্তু পাকিস্তানিরা এই কাশ্মীর এবং পাকিস্তানের মাঝখানে যে জিরো লাইনটা রয়েছে, সেই জায়গাটাকে এরা কিন্তু অধিগ্রহণ করে রেখে দিয়েছে, মানে পাকিস্তানিরা। এটাকে নিয়ে 1947 সাল থেকে এখনো পর্যন্ত একই রকম একই লাগাতার এইরকম যুদ্ধ চলেই চলেছে। মানে 1947 থেকে এখনো চলছে এই জিনিসটাকে। দেখবে কখনো এই কিছুদিন আগে যে কাশ্মীরে যে প্রায় 28 জনকে মেরে দিল, সেটা কিন্তু এই কাশ্মীর সমস্যা এই কারণেই শুরু হয়েছে। মানে আজকে বলে নয়, 1947 সাল থেকে এটা কিন্তু চলছে। বাংলাদেশে এক সময় হয়েছিল, বাংলাদেশে বাংলাদেশে 1971 খ্রিস্টাব্দটা ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এটাকে বলা হয় স্বাধীনতার যুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতা পেয়েছিল 1971-এ। এর আগে কি হয়েছিল না, অর্থাৎ বাংলাদেশটা পাকিস্তানেরই একটি অংশ ছিল, যেটাকে বলা হতো পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে আর পাকিস্তান থেকে গেছে পশ্চিম প্রান্তে, এখানে পাকিস্তান, আর এইখানে হয়ে গেছে বাংলাদেশ। ঠিক আছে, এই জায়গাটাতে হয়ে গেছে বাংলাদেশ, এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হয়ে গেছে বাংলাদেশ।
এই জায়গা থেকে এইখানে ভারতকে পেরিয়ে একে কিন্তু মানে শাসন কার্য পরিচালনা করতে হতো। তো সেই সূত্রে এদের কি অসুবিধা হয়ে যায়, এবং অসুবিধার পর 1971 খ্রিস্টাব্দে এরা নিজেদের দেশের ভাষা হিসাবে বাংলাকে বেছে নেয়, এবং এদের যে মুক্তিযোদ্ধা শুরু করেছিল যার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান, এই মুজিবুর রহমান 1971 খ্রিস্টাব্দে সে কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে পরিগণিত করে এবং বাংলাদেশকে একটা নাম দেয়। এবং কচ্ছের রান এলাকাকে ভারত পাকিস্তানের দ্বিতীয় সীমান্ত সংঘর্ষ হয় 1965 খ্রিস্টাব্দে, মানে যেটা আমাদের গুজরাটের একটা সমুদ্রের অগভীর অংশের জায়গাতে কিন্তু এরা সীমান্ত সংঘর্ষ লাগায়, এবং এই রাজস্থান বা এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করে। কার্গিলের যুদ্ধ হয় 1999 খ্রিস্টাব্দে। কার্গিল হচ্ছে আমাদের যেটা কাশ্মীরের কিছু অংশের, এরা মানে ভারতের সাথে পাকিস্তানের একটা দ্বন্দ্ব যুদ্ধ চলে, সেটাকে আমরা কার্গিল যুদ্ধ বলে নামকরণ করি 1999 খ্রিস্টাব্দে এটা কিন্তু হয়েছিল। এর একটা অ্যাটাক ব্যালেন্স আমাদের একটা জায়গা দেওয়া আছে, যে মানে আমাদের বইয়ের অংশের কিছু অংশে তুলে ধরা হয়েছে যা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে কি কি আমাদের ঘটনা চলেছে। ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক চুক্তি, ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক চুক্তি 1961 খ্রিস্টাব্দে, কচ্ছিভূত চুক্তি সামুদ্রিক সীমান্ত যেটা 1974 খ্রিস্টাব্দে হয়, সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি 1977, ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি 1987, শ্রীলঙ্কা ভারতীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ, যেটাকে অপারেশন পবন নাম দিয়েছিল। মানে এই শান্তিরক্ষা বাহিনীর যে অপারেশনটা শুরু হয়েছিল সেটার নাম ছিল প্রবণ। এলটিটিই জঙ্গি গোষ্ঠী দ্বারা রাজীব গান্ধীর হত্যা, মানে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, সেই রাজীব গান্ধীকে মেরে দিয়েছিল এলটিটিই জঙ্গি গোষ্ঠী। এলটিটিই জঙ্গি গোষ্ঠী দ্বারা রাজীব গান্ধীকে মেরে দেওয়া হয়। এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি সংরক্ষণ, যেটাকে বলা হয় আমাদের বিআইপিএ চুক্তি, যেটা দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি সংরক্ষণ, যাতে দুটো পক্ষই আমরা ঠিক মতন ব্যবসা বাণিজ্য করতে পারি। স্বামী বিবেকানন্দ সংস্কৃতিকে কেন্দ্র করে স্থাপন স্বাক্ষরিত হয়েছিল ভারত শ্রীলঙ্কার মুক্ত বাণিজ্য চুক্তি, আমরা শুনলাম। ভারত শ্রীলঙ্কার নৌ অনুশীলন, যেটাকে নাম দিয়েছে সিলিনেক্স, সামরিক অনুশীলন মিত্র শক্তি 2012, অসামরিক পরমাণু সহযোগিতা, সামরিক ভাবে নয় অসামরিক পরমাণু সহযোগিতা করা হয় 2015 খ্রিস্টাব্দে। এখানে দেখছি আক্রমণ গুলো কি কি হয়েছে না, ভারত পাকিস্তানে যখন বৈরিতার বিভিন্ন ক্ষেত্রে কি কি সমস্যার ফলে এরা বৈরিতার সব ক্ষেত্রে স্পর্শকাতর ক্ষেত্র হিসেবে পরিগণিত করে, যে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে সংঘর্ষ, মানে ভারত পাকিস্তানের যে বর্ডার সেখানে কিন্তু অনেক অনুপ্রবেশ ওই কাঁটা তারকে ক্রস করে চলে আসতো, সেই তাদের মধ্যে ধস্তাধস্তি বা যুদ্ধ, ফায়ারিং, এই সমস্ত জিনিসকে নিয়ে তৈরি হয়েছিল। সিন্ধু নদীর জলবন্টন, সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছিল যখন ওই কাশ্মীরে আমাদের যে জঙ্গি হানা হয়েছিল, তখন পুরোপুরি ভাবে সিন্ধু নদীতে জলকে বন্ধ করে দিয়েছিল এবং তাতে হাহাকার পড়ে গেছিল পাকিস্তানে। পারস্পরিক অস্ত্র প্রতিযোগিতা, মানে তারা কার কাছে কখন অস্ত্র আছে সেটাকে মহড়া হিসাবে দেখানো। আন্তঃ সীমান্ত সন্ত্রাসবাদী, মানে পরস্পরের দেশের মধ্যে যে মাঝখানে যে জায়গা, সেই জায়গাগুলোতে কোন রকম ভাবে আতঙ্কবাদী বা মাওবাদীরা কোন রকম ভাবে ওখানে ঘর না বানাতে পারে, অর্থাৎ ওই জায়গায় কোন রকম যুদ্ধ পরিস্থিতি না তৈরি করতে পারে। নেক্সট হচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম লস্কর ই তৈবা, 2008 সালে 26 মুম্বাই আক্রমণ করে, যেটাকে আমাদের তাজ হোটেল বলা হয়। 2008 সালে লস্কর ই তৈবা এরা কিন্তু ঢুকে পড়ে এবং প্রচুর মানুষকে এরা মানে ওই হোটেলের মধ্যে আটকে রাখে লস্কর ই তৈবারা। আর হচ্ছে জৈশ মোহাম্মদ উরি আক্রমণ 2016 সালে। নেক্সট হচ্ছে সব থেকে রোমাঞ্চকর একটা ব্ল্যাক ডে হিসাবে পরিচিত, যেটাকে আমরা 14 ফেব্রুয়ারি আমরা ভালোবাসা দিবস বলি, ওই ডেটাই ব্ল্যাক ডে নামে পরিচিত, যেটা 2019 সালে হয়। এটা পুলওয়ামা ভারতীয় নিরাপত্তা বাহিনীর কনভয়কে হামলা করে এবং 40 জন নিরাপত্তা বাহিনীকে, অর্থাৎ আমাদের যারা ফোর্সের লোকেরা, তাদেরকে কিন্তু মেরে দেয় পুরোপুরি ভাবে, ব্লম ব্লাস্ট করে এদেরকে মেরে দেওয়া হয় পুলওয়ামা কাণ্ড। ঠিক আছে, এতটাই ক্ষতিগ্রস্ত করেছে ভারতবর্ষকে।
নেক্সট হচ্ছে আমাদের কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকাও আমরা পাই, সেখানে কি কি সন্ত্রাস গোষ্ঠী এরা কিন্তু বৈদেশিক নীতি সব থেকে বেশি কার্যকর করেছে। আহ সন্ত্রাসবাদী গোষ্ঠী যেটাকে বলা হয় ইসলামিক টেররিস্ট ইউনাইটেড জিহাদ কাউন্সিল, খুব একটা খারাপ জিনিস এটা। জিহাদ মানে হচ্ছে যেটা হচ্ছে পুরোপুরি ভাবে ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে আক্রমণ করে এবং বিমানকে হাইজ্যাক করে নেওয়া, যেটা হচ্ছে হয়তো ভালো বেসে এলো কিন্তু পরে পরে তাদের কাছ থেকে বন্দুক পিস্তল এইরকম ভাবে তাদেরকে আক্রমণ করতো। এইরকম ভাবে দ্বিপাক্ষিক চুক্তির ঘটনা ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ 1947 খ্রিস্টাব্দে হয়। জাতিপুঞ্জের কমিউনিশন এবং কর্তৃক ভারতের যে চিন্তা ভাবনা তৈরি হয়েছিল সেটা পাকিস্তান যুদ্ধবিরতি রেখা নির্মাণ করে। ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ অবসানের পর সীমান্ত নির্ধারণে করাচি চুক্তি, করাচি মানে করাচি একটা দেশ, এবং করাচি দেশের ওই যুদ্ধ অবসানের জন্য সীমান্ত নির্ধারণ সংক্রান্ত মানে কি করেছিল, ভারত পাকিস্তান দুজনের মধ্যে যে রাষ্ট্রপতি এবং বিদেশ নীতি সেটাকে কিন্তু তুলে ধরা হয়, যাতে কোনো রকম ভাবে এইরকম মানে অসামঞ্জস্যতা বা কোন রকম যাতে যুদ্ধ না হয় সেটা কিন্তু এরা চেষ্টা করেছে। 1950 সালে উদ্বাস্তু সমস্যা মানে বহু ঘর ছাড়া মানুষ ভারতবর্ষে ঢুকে গেছিল এবং এই জন্য একটা চুক্তি স্বাক্ষরিত করেছিল যেটাকে বলা হয় লিয়াকত চুক্তি, নেহরু লিয়াকত চুক্তি। সিন্ধু জল বন্টন চুক্তি, অর্থাৎ সিন্ধু নদীর যে জল সেটা তাদেরকে চুক্তিবদ্ধ করে যে তোমরা আমাদেরকে সিন্ধু নদীর জল ব্যবহারযোগ্য হিসাবে দেওয়া। তাসখন চুক্তি, সিমলা চুক্তি, ভারত পাকিস্তানের ট্রেন সমঝোতা এক্সপ্রেস, ভারত থেকে পাকিস্তানে একটা ট্রেন ছিল, সেই ট্রেন চুক্তিও সেই সময় হয়েছিল 1976 সাল থেকে 2019 সাল পর্যন্ত। মানে একটা ট্রেনে করে ট্রেন যোগাযোগ ব্যবস্থা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেটাও ছিল। সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে পাকিস্তানি আক্রমণকে প্রতিহত করা, এটাও ছিল। আর লাদাখের কার্গিল, ভারত পাকিস্তানের 1999 খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ, মুশারেফ ও অটল বিহারী বাজপেয়ী মানে আগ্রাতে মিলিত হন এবং আগ্রা সম্মেলন নামে পরিচিত। মানে পারভেজ মুশারেফ ছিল পাকিস্তানের লোক, অটল বিহারী বাজপেয়ী ছিল আমাদের এখানে দেশের প্রধানমন্ত্রী। তাদের মধ্যে 2001 সালে একটা চুক্তি হয় এবং সেই চুক্তিতে কিন্তু মানে আগ্রাতে মিলিত হয়েছিল বলে, আমাদের যে আগ্রা তাজমহল সেখানে মিলিত হয়েছিল বলে সেই সম্মেলনের নাম দিয়েছিল আগ্রা সম্মেলন। পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করি তৈবা বা জৈশি মোহাম্মদ ভারতে আইনসভা আক্রমণ করে। আইনসভা মানে আমাদের সন্ত্রাসবাদী গোষ্ঠীরা এই আমাদের আইনসভাতে আক্রমণ করে দিয়েছিল ভারতে, এবং সেটা হয়েছিল 2001 সালের 13ই নভেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে সৈন্য মোতায়েন যেটাকে বলা হয়েছে অপারেশন পরাক্রম, 2001 থেকে 2002 সালে এটা কিন্তু হয়েছিল। এরকম করে সেই সমস্ত জিনিসগুলোকে এরা কিন্তু তুলে ধরেছে এবং ভারতে পাকিস্তানের কনফিডেন্স বিল্ডিং মেজর্স, সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে যুদ্ধবিরতি রেখা নির্ধারণ, মানে সিয়াচেন বর্ডারের ওই পারে কেউ কোনো রকম ভাবে যুদ্ধ করবে না। তো এই জিনিসগুলোকে আমরা দেখতে পাই। ইসলামিক টেররিস্ট যেটা জিহাদ সব থেকে একটা মারাত্মক রূপ ধারণ করেছিল, সার্জিক্যাল স্ট্রাইক, এটা কিন্তু একটা আমাদের হয়েছিল, যেটা 2016 সালে ভারত পাকিস্তানের সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, মানে যে কেউ সন্দেহভাজন ব্যক্তিকে যে কোনো সময় অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করা। পুলওয়ামা জঙ্গি আক্রমণ, এই যে জায়গাটা রয়েছে পুলওয়ামা জঙ্গি আক্রমণ, সেটাও কিন্তু হয়েছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি। সব থেকে এটা হয়েছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি। আর পুলওয়ামা প্রত্যুত্তরে মানে তার 12 দিনের মাথায় পাকিস্তানে অ্যাটাক করে, মানে যে ঘাঁটিগুলো ছিল এই সন্ত্রাসবাদী এবং মাওবাদী সেই ঘাঁটিগুলোকে পুরোপুরি ভাবে নষ্ট করে দেয়। ওই যে আমাদের মেজর কার্নেল এরা গেছিল, যারা যুদ্ধ দেখবি খুব সুন্দর একটা ছবি আমরা দেখতে পাই ওকে, মানে ও একটা আইকন হয়ে গেছিল আমাদের ভারতের বুকে। আর কর্তারপুর করিডোর নির্মাণে 2000 মানে সংক্রান্ত চুক্তি এই সময় স্বাক্ষরিত হয়। এই সব থেকে বেশি হচ্ছে না জঙ্গি আক্রমণ, যেটা সব থেকে ভালো হয়েছে এই সময়টাতে 2019 সালে, এবং তার পরিপ্রেক্ষিতে একটা এই সময় কিন্তু যে প্রধানমন্ত্রী ছিল তিনি হচ্ছেন আমাদের সবারই প্রিয়, যার নাম হচ্ছে
নরেন্দ্র দামোদর মোদী। ওই কিন্তু এই পুরো জিনিসটাকে সাজায়, এবং এর পিছনে একটা হাইড করা লোক আছে যার নাম হচ্ছে গা আমাদের ডাভেল। এ কিন্তু পুরোপুরি ভাবে এই জিনিসগুলোকে পুরো অ্যাটাক প্রোগ্রামটা কিন্তু সাজায়, এবং পুরোপুরি ভাবে এই কাণ্ডগুলোকে মানে মানে যত জায়গায় অ্যাটাক হয়েছে সেইগুলোকে কিন্তু একটা মিশন, সাকসেস মিশন দিতে ওই ডোভেল সে কিন্তু পুরোপুরি ভাবে কাজ করে। আমরা যদি কখনো ধুরন্ধর সিনেমাটা দেখিস, তো ধুরন্ধর সিনেমাটাও কিন্তু একটা ওই ডোভেল স্যার, মানে যাকে আমরা ডোভেল বলছি, ও কিন্তু মাস্টার মাইন্ড। ও পুরোপুরি ভাবে এই যুদ্ধটার পরিণাম দেওয়ার জন্য সব সময় এগিয়ে আসে। ঠিক আছে, আজকে আপাতত এতটাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো বা মেসেজ করে জানাতে পারো।